বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। শেখ হাসিনা দেশে ফিরে নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। অনেকে এটা লিখে রাখেন, শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে প্রতিটি সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন? মাত্র 5% মানুষ মনে করে তারা বিএনপিকে ভোট দেবে, মাত্র 5%। এবং আশ্চর্যজনকভাবে 81% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান। বারবার দরকার শেখ হাসিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের শেখ হাসিনা নাকি আবার ফিরে আসছে সেই বাংলাদেশে। ভারত থেকে নাকি শেখ হাসিনা আবার ফিরে আসতেছে বাংলাদেশে। সেটা কি আসলে সত্য না গুজব? আসলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ, তাহলে সঠিক তথ্যটা বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াই না, আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট করব না। তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখেন। তো ইনশাআল্লাহ ভিডিওটা দেখেন আগে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তার যে ভাষণটা, সেটা আসলে কি মিন করছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি করা যাবে না। মানে কি বুঝাইছে যে আপনারা যারা পিওর বাঙালি নিজেদের ভিতরে কামড়াকামড়ি বাদ দেন এবং যারা নাকি স্বাধীনতা বিরোধী তাদেরকে চিহ্নিত করেন এবং শক্ত হাতে এদেরকে কি প্রতিরোধ করতে হবে। বাংলাদেশটাকে যারা নাকি পুনরায় পূর্ব পাকিস্তান বানাতে চায় এদের বিরুদ্ধে শক্তভাবে আপনাদেরকে দাঁড়াতে হবে। এটার জন্যই তো পিনাকি কি দেখছেন, স্ট্যাটাস দেখছেন ভাই, যখন নাকি আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি যখন নাকি ভাষণ দেন তখন এই ধরনের একটা স্ট্যাটাস মারে। স্ট্যাটাসের ভাষা দেখছেন? হ্যাঁ, আমি আসলে বিষয়টা বা এই সমীকরণটা মিলে অনেক কষ্ট হয়েছে আমার, যে হঠাৎ করে কিংবা সেনাবাহিনীর প্রধান তো কোনো ওই ধরনের খারাপ কোনো আপনার বক্তব্য দেয় নাই। তিনি দেশের সাথে যতটুকু একজন সেনাবাহিনীর প্রধানের বক্তব্য দেওয়া উচিত তিনি তো ওই বক্তব্যটাই রাখেন। তাহলে এখানে সমস্যা কি? তখন সেনা ভাবলাম যে এই যে বলছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, যে বা যারা এটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এদের এগেনস্টে আপনাদেরকে দাঁড়াতে হবে। বুঝেন? আপনি বুঝেন সেনাবাহিনীর প্রধান ইঙ্গিতটা কাদেরকে দিছে? যারা নাকি আমাদের বাংলাদেশটাকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। আপনি বুঝেন কে বা কারা চালাচ্ছে? এটা কিন্তু আমরা সবাই কিন্তু এখন কিন্তু জানি কিন্তু যে আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল করার আসলে চেষ্টা কারা চালাচ্ছে। এই জন্যই তো মনে করেন এই ধরনের স্ট্যাটাস মারে পিনাকি না। এখন মনে করেন পিনি কই গেছে গা। আপনি ভাবতে পারেন আমাদের বাংলাদেশের একজন সেনাবাহিনীর প্রধানকে কি নোংরা ভাষায় কথা বলে, ডাইরেক্ট হুমকি মারে। কত বড় সন্ত্রাসী এরা, কল্পনা করতে পারেন আপনি? এরা কত বড় সন্ত্রাসী এরা, যে একজন দেশের সেনা প্রধানকে ডিরেক্ট এইভাবে মনে করেন হুমকি দেয় এবং এত নোংরা ভাষায় মনে করেন কথা বলার তারা সাহস পায়। কত বড় মীর জাফর, কত বড় পাকিস্তানি এরা, কল্পনা করতে পারেন? এরা কত বড় টেরোরিস্ট। এটাকে এখন টেরোরিস্ট বলবো, কারণ আমাদের বাংলাদেশের সোনার দেশটাকে এটা কি একদম শেষ করে দিচ্ছে। এখন আসুন মূল পয়েন্টে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বাংলাদেশে আসতে পারবে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর যে প্রধান ওয়ার্কার তার সাথে কিন্তু ইন্ডিয়ার যে সচিব আছে আপনার কি বলে আকরাম নাম, হ্যাঁ, তার সাথে কিন্তু দেখা হয় বা তার সাথে কিন্তু একটা জরুরি মিটিং বসে। ওই যে বলছিলাম, কি মনে আছে না? তো সেই মিটিং এ কি কথা হয় যে বাংলাদেশের আপনাদের যে প্রধানমন্ত্রী আছে, সাবেক প্রধানমন্ত্রী, একে আপনি কিভাবে পুনরায় বাংলাদেশে ফিরাতে পারবেন এই বিষয়ে আমাদেরকে ধারণা দেন। কিন্তু এই বিষয়ে আপনার কাছ থেকে কি শুনতে চাই, আমরা যে সামনে হোয়াইট হাউসে আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা মিটিং করতে যাচ্ছি, যে মিটিংটা নাকি আপনার মোদি করে আসছে, সেই মিটিং এর কথা বলতেছি। যে মিটিংটা আমরা করতে যাচ্ছি সেই মিটিং এ কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো। এখানে আপনার ভূমিকাটা কি? তখন তো ডোনাল্ড ট্রাম্প জানতে চাবে যে আপনি যে বসলেন বাংলাদেশের সেনা প্রধানের যে ওয়ার্কারের সাথে, তিনি বা তার বক্তব্য কি। বুঝেন? আপনি বুঝতেছেন যে দেশটা কোথায় যাচ্ছে? এবং আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আমাদের বাংলাদেশের প্রসঙ্গে, আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ইন্ডিয়া বা ভারতে আছে, ভারতে আশ্রয় দিছে, তাকে কিভাবে আপনার পুনরায় বাংলাদেশে সসম্মানে ফেরানো যায় এটার দায়ভার দিছে আপনার ভারতের নরেন্দ্র মোদীকে। এখন আপনার ভারতের যে আপনার সেনা প্রধান আছে তিনিও কিন্তু খুব মানে চরম ভাবে আমাদের বাংলাদেশটাকে যারা নাকি মানে প্রতিনিয়ত আপনার অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এবং বাংলাদেশ ইন্ডিয়া মানে প্রতিনিয়ত ইন্ডিয়াকে নিয়েও কিন্তু এই ধরনের কটূক্তি কথা কিন্তু তারা কি প্রতিনিয়ত কিন্তু ছড়াচ্ছে। তো তাদেরকেও আপনার কঠিন ভাবে হুঁশিয়ারি দিচ্ছে। অন্যদিকে আপনার ভারতের সেনা প্রধান আর আমাদের সেনা প্রধানের সাথে একটা জরুরি মিটিংও হবে, এই ধরনের গুঞ্জন কিন্তু শোনা গেছে।
এটা হতে পারে, মানে 50-50 আপনার সম্ভাবনা আছে। আমি শিওর না, তবে যতটুকু শুনছি আশা করি এটা লিগ্যাল ইনফরমেশন, এটা মিথ্যা হবে না। যাই হোক, যদি আপনার এই মিটিংটা হয় তাহলে শেখ হাসিনাকে বা শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা আপনার 70 থেকে 80% একদম পুরা মানে একদম চারদিক দিয়ে নিশ্চয়তা মনে হয়ে যাবে। যেখানে ভারত বর্তমান শেখ হাসিনাকে ফেরানোর জন্য আপনার ভারত বাংলাদেশে যে সীমান্ত রক্ষা বাহিনী আছে, সেখানে ভারত মানে যেখানে ছিল আপনার 50% নিরাপত্তা, সেখানে আরো 100% বাড়াই দিছে, মানে বর্তমান 150%। সেখানে আপনার ভারত মনে করেন আরো সিকিউরিটি মনে করেন হাফ করে পালিয়েছে, যাতে যে কোনো পরিস্থিতি তারা কি কন্ট্রোল করতে পারে এবং শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরাতে পারে। এর জন্যই বা এরা যখন নাকি দেখতেছে যে চারো দিক দিয়ে মনে করেন এই ধরনের ঘটনাগুলো ভাই ঘটতেছে, বাংলাদেশের আপনার সেনা প্রধান ওয়ার্কার তিনিও তো শেখ হাসিনার বোন জামাই, মানে আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি আপনার শেখ হাসিনার বোন জামাই, মানে এত ইম্পর্টেন্ট একটা জায়গার ভিতরে শেখ হাসিনার মনে করেন ঘরের লোক। তার মানে কি এখানে শেখ হাসিনার অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমরা বহির্বিশ্বে থেকে যতই বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাই না কেন, কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো দিক দিয়ে আমরা কি ব্যর্থ হয়ে যাচ্ছি। দেখেন, এই বিষয়ে আমি ছোট একটা কথা বলি, এরা প্রতিনিয়ত বাহিরে থেকে কথা বলতেছে, তাহলে বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার তো এদের সরকার, এরা তাহলে দেশে আসতেছে না কেন বলেন তো? এই যে পিনাকি, ইলিয়াস, এরা কেন দেশে আসতেছে না বলেন? কেন দেশে আসবে না? আমি সরাসরি বলতে চাই, যারা নাকি এদের ভক্ত আছেন তাদেরকে বলতেছি বা আপনাদের কাছে এই উত্তরটা চাচ্ছি, দেশে কেন আসতেছে না বলেন? আপনাদের ওই বাপগুলা দেশে কেন আসতেছে না? কারণ জানে যে আমরা হচ্ছে বাংলাদেশটাকে তালেবান বানাতে চাই, যে আমরা হচ্ছে এই পাকিস্তানকে পুনরায় এই পূর্ব পাকিস্তানকে আমরা দিয়ে দিতে চাই, বুঝতে পারছেন? এটার জন্যই আপনার বাপেরা দেশে আসতেছে না। তবে দেশে আসতে বলেন, দেশে কেন আসে না ভাই বলেন তো? এরা দূরে থেকে মানে অমুকরে পদত্যাগ করতে হবে, অমুকের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙতে হবে, অমুককে তমুক করতে হবে, একের পর এক আপনাদেরকে এই ধরনের দিক নির্দেশনা মনে দিয়ে যাচ্ছে। তাহলে দেশে কেন আসতেছে না? সরাসরি আইসা মনে কাজ করে দিতে হয়, সরাসরি বুলডোজার মনে চালাই দিলে তো হয়, কেন আসতেছে না? কারণ তারা জানে যে আমরা যদি যাই বাংলার মাটিতে আমরা বাঁচতে পারবো না, 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। এরা জানে যে আমাদেরকে মেরে ফেলা হবে, কারণ আমরা হচ্ছে জঙ্গি, আমরা হচ্ছে কি টেরোরিস্ট, আমাদেরকে বাঁচতে দিবে না বাংলার মানুষ, কারণ বাংলাদেশের স্বাধীনতার দল, বুঝতে পারতেছেন? এর জন্যই ওয়ার্কারকে পর্যন্ত মনে করেন ডিরেক্ট হুমকি মারে। কত বড় সন্ত্রাসী কল্পনা করতে পারেন? এরা কত বড় টেরোরিস্ট যে দেশের নাকি সেনা প্রধান ওনাকে নিয়ে এই ধরনের ডিরেক্ট তার আইডিতে মানে এই ধরনের পোস্ট করে বা স্ট্যাটাস দেয়, কল্পনা করতে পারেন আপনি? তবে যাই হোক, শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছে, এটা মনে করেন নিশ্চিত। এবং এই পিনাকি বা যারা নাকি আমাদের দেশ বিরোধিতা আছে বা প্রতিনিয়ত দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এরা কি তাদের আইডিতে এসে এই ধরনের মনে করেন স্ট্যাটাস দিয়ে বেড়ায়, বুঝলেন? যে দেখলো যে ওয়ার্কার তো ভাই বর্তমান স্বাধীনতার পর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, হ্যাঁ, আর শেখ হাসিনারও তো বইনজামাই এই ওয়ার্কার, অতএব এই ওয়ার্কারকে সরাইতে হইব, বুঝতে পারতেছেন? এদের পাশায় বিরাট চুলকানি। তবে ওয়ার্কারকে কিন্তু সরাইতে পারবো না, এটা মনে করেন শিওর, কারণ বহির্বিশ্ব থেকে কিন্তু একটা কি চাপ সৃষ্টি হবে এই অন্তর্বর্তীকালে সরকারের প্রতি। দর্শক বন্ধুরা, যাই হোক, ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে, তবে এটা বাস্তব যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে সম্ভবত এরকম হতে পারে তিনি বাংলাদেশের সাবেক নয়, তিনি তার আগের যে মর্যাদা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কি অনেকটা ওই রূপেও ফিরে আসতে পারে। যদি ওই রূপে নাও ফিরে, তারপরেও তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কিংবা শেখ মুজিবুরের কন্যা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তিনি বাংলাদেশে ফিরে আসবে অতি দ্রুত। সেনাপ্রধানের এক ভাষণে তোলপাড় চারিদিক, তোলপাড় সরকারের ভেতরে, তোলপাড় ছাত্র সমন্বয়কদের ভেতরে। সেই তোলপাড় অবস্থায় সরকার কি ভাবছে, সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটাও জরুরি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, যদিও এই খবরটা প্রেস বিজ্ঞপ্তি আকারে আসেনি, সরকারের তরফ থেকেও বলা হয়নি, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে সেনাপ্রধানের এক বক্তব্যে যেখানে তিনি সাবধান করে দিয়েছেন, তিনি হুঙ্কার দিয়েছেন। সেই হুঙ্কারের কথা আপনারা সবাই জানেন, আগের একটা ভিডিওতে সেই ব্যাপারে আমরা বিশ্লেষণ করারও চেষ্টা করেছি, সেই ব্যাপারটা আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। কিন্তু সেনাপ্রধান যে হুঙ্কারগুলো দিয়েছেন, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার কথা বলেছেন, মবের মাধ্যমে যারা ত্রাস সৃষ্টি করছে তাদের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা ভেঙে পড়েছে স্পষ্ট বাণী দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে অ্যাকশনের কারণে পুলিশিং ব্যবস্থা ভেঙে পড়েছে, যেটা সরকারের বড় ব্যর্থতা, সরকারের দোষ হিসেবে তিনি বলেছেন, নানা রকমের কথা বললেন। সেই বক্তব্যের জের ধরে সরকারের মধ্যে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হলো। সেই বিশেষ জরুরি সভা থেকে কি আলোচনা হলো, কি খবর, সেগুলো এখনো বের হয়ে আসেনি। তবে বড় তথ্য
তথ্য হচ্ছে যে এই বিশেষ সভাটি হয়েছে, সরকারের ভেতরে একটা বড় প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যেহেতু সেনাপ্রধান একটা হুঙ্কার দিয়েছেন। সেনাপ্রধান কথা বলার সময় ডক্টর ইউনূসকে মাননীয় প্রধান উপদেষ্টা সম্বোধন করেননি, খুবই নোটিস করার মতো একটা ব্যাপার। তিনি ডক্টর ইউনূস বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। ডক্টর ইউনূস ব্যক্তি এইভাবে সেনাপ্রধান কখনোই, যদি ফর্মালিটি মেনটেন করার ব্যাপার মিনিমামও থাকে, তাহলে এটা করার কথা নয়। তার মানে হচ্ছে কতটা ক্ষিপ্ত হলে তিনি এইভাবে কথা বলেন। সরকারের মধ্যে সেই কারণেই সরকারের টনক নড়েছে। সরকারের টনক যখন নড়ল, উপদেষ্টা নাহিদ পদত্যাগ করেছেন, সেখানে তথ্য উপদেষ্টা হিসেবে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হচ্ছে। সেই খবর যখন তৈরি হয়েছে, তখন সরকারের বিশেষ জরুরি বৈঠক হয়েছে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তারা চুলচিরা বিশ্লেষণ করছে এবং সেনাপ্রধান যে যে ব্যাপারে কথা বলেছেন, সেই ব্যাপারগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা সেগুলো নিয়েই তারা আলোচনা করেছেন। আলোচনার রেজাল্ট আমরা এখনো জানি না। রেজাল্ট কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না হলেও অনুমান করা সম্ভব দুইটা পয়েন্টে। এক হচ্ছে সার্বভৌমত্ব বিনষ্ট হওয়া, আর একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয়, তাহলে বর্তমান যে সরকার, সেই সরকারের অধীনে সেটা সম্ভব কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। সেই প্রশ্ন এই কারণেই দেখা দিয়েছে যে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় একটি নতুন দল তৈরি হচ্ছে, যে দলের দায়িত্ব নেওয়ার জন্য উপদেষ্টা নাহিদ সরকার থেকে পদত্যাগ করেছেন। আরো 2 জন ছাত্র উপদেষ্টা সরকারে থেকে গেছেন। সরকারে থেকে ওই দলকে তারা সহায়তা করবেন এবং প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে যে ছাত্রদের এই দলের ব্যাপারে তার পৃষ্ঠপোষকতা রয়েছে, তার সহযোগিতা রয়েছে। তাহলে কি আমরা অচিরেই সরকার পরিবর্তনের দৃশ্য দেখব? যে আলোচনাটা অনেকদিন থেকেই আমাদের চ্যানেলে কিংবা বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, রাস্তাঘাটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে আলোচনা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার বোধহয় থাকছেন না। অনেকদিন আগে আমেরিকার দূতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক কথা টেলিফোন আলাপ, সেই টেলিফোন আলাপও একটা ইঙ্গিত দিয়েছিল যে বর্তমান সরকার থাকতে পারবে না, নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে। বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে, আইন উপদেষ্টার বিরুদ্ধে রীতিমতো তুফান আন্দোলন চলছে পদত্যাগের জন্য। তারা পদত্যাগ করছেন না, নির্লজ্জের মতো তারা বসে আছেন। তারা ব্যর্থতার দায় একজন তো স্বীকার করছেন না, আর একজন স্বীকার করেছেন, করেও পদত্যাগ করছেন না। ছাত্ররা আন্দোলন করছে তাদের পদত্যাগের জন্য, কিন্তু কিছুই হচ্ছে না। এখন সম্ভবত ব্যাপারটা সেনাপ্রধানের কোর্টে যখন গিয়েছে, যখন পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে, তখন সেনাপ্রধান আন্তর্জাতিক চাপের কারণে হোক আর নিজের দেশপ্রেমের ব্যাপারেই, দেশপ্রেমের কারণেই হোক, তিনি একটা ভূমিকা রাখতে চাইছেন। সেই ভূমিকাটা তার সেনা শাসন নিয়ে আসা না, তার ক্ষমতা দখল না, তিনি স্পষ্ট করেছেন। কিন্তু তিনি ক্ষমতা না নিলেও এই সরকার সম্ভবত আর থাকছে না। এই সরকার থাকতে পারছে না যদি নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গ আসে, ইনক্লুসিভ নির্বাচন। অর্থাৎ এই সরকারের অনেক বড় একটা এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা, এবং বিএনপিও এই সরকারের বিরুদ্ধে নানা রকম কথা বলছে, কারণ এই সরকার জামাতের পক্ষে অনেক কাজ করছে এরকম অভিযোগ বিএনপি করছে, এবং ছাত্রদের দলের পক্ষে কাজ করছে এরকম অভিযোগ তো এখন ওপেন সিক্রেট। সেই রকম পরিস্থিতিতে তারা যখন বিশেষ জরুরি সভা করলো, সেই সভা থেকে কি ইনফরমেশন আসে সেই পর্যন্ত বোধহয় আমাদের অপেক্ষা করতে হবে। হয়তো মন্দের ভালো একটা সিদ্ধান্ত আসতে পারে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের মাধ্যমে নতুন একজন উপদেষ্টা নিয়োগে হয়তো পরিস্থিতি সামলে ওঠার একটা প্রাথমিক চেষ্টা হতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা, নাও হতে পারে, তবে এটা হওয়ার সম্ভাবনা আছে। সরকার নিজের অবস্থানটাকে ঠিক রাখার জন্য অন্তত এই সিদ্ধান্তে যেতে